একটি টেবিলের ওপর প্লেটে মিষ্টি রাখা। দিয়া পাশের ঘরে বসে বই পড়ছে, আর দিব্য অর্থাৎ দিয়ার ভাই প্লেটের দিকে তাকিয়ে আছে। আমি মিষ্টিটা খেয়ে নিয়েছি, তবে দিদির ভাগের মিষ্টিটাও আমার খেতে ইচ্ছা করছে। আমি যদি খেয়ে ফেলি, দিদি তো জানতেও পারবে না। হ্যাঁ, তাহলে আমি খেয়েই নি। চুপি চুপি দিদির ভাগের মিষ্টি মুখে পুড়ে ফেলে। ঠিক তখন দিয়া আসে। আরে, আমার মিষ্টি গেল কোথায়? আমি তো খাইনি, মিষ্টি হয়তো বিড়াল নিয়ে গেছে। বাহ, বেড়াল কবে থেকে থালা থেকে মিষ্টি চুরি করে খায়? ও, তাহলে হয়তো তুই পড়ার ঘরে কখন এসে নিজেই খেয়ে গেছিস। ঠিক বলেছিস, তবে আমি নয়, আমার ভূত এসে খেয়ে গেছে। ভালোই ভালোই আমার মিষ্টি ফেরত দে। আরে আমি তো নিইনি। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, ধাক্কাধাক্কি। ঠিক তখন মা সেখানে আসে। আরে, তোরা সকাল সকাল শুরু করেছিস? কি হয়েছে? তোমার এই বাজে ছেলে আমার ভাগের মিষ্টি খেয়ে নিয়েছে। না গো মা, ও নিজে কখন খেয়ে নিয়ে ভুলে গেছে, আর আমার নামে দোষ দিচ্ছে। দিব্য, তুই মিথ্যে বলবি না। তো দিদি তো ঘরে পড়ছিল, ও কখন খেলো? দিব্য মুখ নিচু করে নেয়। দেখেছো মা, ওই খেয়েছে। দুপুরবেলা টিভি অন করা, দিয়া বসে সিরিয়াল দেখছে। দিব্য এসে রিমোট নিয়ে কার্টুনের চ্যানেলে দেয়। রিমোটটা দে, আমার সিরিয়াল চলছে। না না, আজকে নতুন কার্টুন এপিসোড আসবে, আমি দেখব। রিমোট নিয়ে টানাটানি শুরু হয়। শেষে রিমোট মাটিতে পড়ে ভেঙে যায়। তুই সব সময় আমার সবকিছু নষ্ট করিস। আমি কি করলাম? সব তোর দোষ। মা আবার আসে। তোরা কি 1 মিনিটও শান্ত থাকতে পারিস না? এখন কে দেবে নতুন রিমোটের দাম? দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দিয়া বিছানায় বসে মন দিয়ে পড়ছে। দিব্য এসে শব্দ করে গুনগুন করতে শুরু করে। লাল ঝুটি কাকটা তুয়া করেছে যে বাইনা। এক্ষুনি এখান থেকে যা, আমাকে পড়তে দে। ঠিক আছে, চলে যাচ্ছে। দিব্য হঠাৎ দিয়ার বই নিয়ে দৌড়ে পালায়। দিয়া উঠে ধাওয়া করে। দাঁড়া তুই, আজকে তোকে ছাড়বো না। এইভাবেই কয়েক বছর পার হয়ে যায়। দুজনেই এখন বড় হয়েছে। বাড়ির বারান্দা। দিয়া শাড়ি পরে সুন্দর করে সেজে থালা সাজিয়েছে, ফুল, সন্দেশ, প্রদীপ দিয়ে। দিব্য পাঞ্জাবি পরে একটু ফুরফুরে মেজাজে বসে আছে। তাড়াতাড়ি ভাইফোঁটা দিয়ে আমাকে বেরোতে হবে। ঠিক আছে, তবে মনে রাখিস, ফোটার পর আমাকে এবার একটা ভালো গিফট দিতে হবে। ঠিক আছে, এবার তোর জন্য একটা স্পেশাল জিনিস আছে। সেটা তো জানি। দেখি এবার কি দিস। আগেরবার একটা 2 টাকার পেন দিয়েছিলি। এবার কিন্তু আমার কলেজ শেষ, তাই পেন চলবে না। ওটা 2 টাকা দাম ছিল না, 4 টাকা ছিল। দিয়া হাসি চেপে দিব্যকে ফোঁটা দিই। তারপর বলে, এবার দেখি কি স্পেশাল জিনিস আছে আমার জন্য। দিব্য একটা খাম এগিয়ে দেয় দিয়ার দিকে। দিয়া খাম খুলে দেখে বিরক্ত মুখে বলে, এটা কি খালি কাগজ? না না দিদি, এটা খালি না, ওতে কিছু লেখা আছে, ভালো করে দেখ। ওই কাগজে লেখা গিফট পরে দেব। এর মানে কি? এটা হলো ভবিষ্যৎ প্রমিস নোট। যেমন সিনেমার টিকিট আগে কেটে রাখিস, সিনেমা তো পরে গিয়ে দেখতে হয়, তেমনি তোর গিফটও পরে পাবি। মানে আমি এখন শুধু টিকিট হাতে পেলাম, সিনেমা কবে শুরু হবে কে জানে। ঠিক তাই, টিকিট হাতে থাকলেই তো মানুষ খুশি হয়। খুব ভালো, গিফটের নামে ফাঁকি। ঠিক আছে, আমি আজ যা যা রান্না করছে তার ছবি দেখাবো, খেতে দেব না। আচ্ছা ঠিক আছে, এবার একটা ভালো গিফট দিচ্ছি। ভাই এবার পকেট থেকে 5 টাকার কয়েন বের করে দিদির হাতে দিয়ে দেয়। এই নে, তোকে দিলাম 5 স্টার কয়েন। 5 স্টার কয়েন আবার কি জিনিস? আরে নামেই তো বোঝা যায়,
5 টাকা মানে 5, আর কয়েনটা চকচক করছে বলে স্টার। এটা খুব বিরল কালেকশন পিস। আর কি চাই দিদি? একসাথে সিনেমা টিকিট আর 5 স্টার কয়েন, ডাবল অফার। হায় ভগবান, এ কেমন ভাই আমার কপালে লিখলি। ঠিক আছে, যেহেতু তুই এত বড় ধনী, আজ থেকে আমার কিনে আনা কোনো খাবার তুই খাবি না। না না দিদি, ঠিক আছে, খালি কাগজ 5 স্টার কয়েন সব বাদ। আসল গিফটটা কখন না কখন ঠিক দেব, যা তোর খুব পছন্দ হবে দেখবি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। দুজনেই হেসে ওঠে। রাতের বেলা দিব্য নিজের ঘরে বসে আছে, হাতে একটা ডায়েরি। অন্যদিকে দিয়া নিজের ঘরে তাড়াহুড়ো করে কিছু খুঁজছে। আরে, আমার ডায়েরিটা কোথায় গেল? কাল রাতে টেবিলে রাখলাম তো। আরে, এ তো দিদি সিক্রেট ডায়েরি। দিব্য ডায়েরি পড়তে শুরু করে। কিছুক্ষণ পর দিয়া তার ঘরে চলে আসে। তোর এত বড় সাহস, আমাকে না জিজ্ঞাসা করে আমার ডায়েরি কেন নিয়েছিস? এক্ষুনি ফেরত দে। দাঁড়া, আর একটু বাকি, তুই শোন, আমি পড়ে শোনাচ্ছি। আমি তোমাকে খুব ভালোবাসি। ও দিদি, এটা কাকে নিয়ে লিখেছিস বলতো? এই, তোকে কে বলেছে আমার ডায়েরি পড়তে? তুই ডায়েরি দিবি নাকি মাকে ডাকবো? হ্যাঁ, এক্ষুনি ডাক, আমিও মাকে শোনাতে চাই। দিয়া চমকে ওঠে এবং হাসি মুখে দিব্যকে বলে, তুই তো আমার ভালো ভাই, ডায়েরিটা ফেরত দিয়ে দে। হু, দিয়ে দেব, তবে আগে দাম দিতে হবে। মানে? আসলে কাল আমি দোকানে একটা সুন্দর শার্ট দেখেছি, যার দাম 800 টাকা। আর আমার মোবাইলের কভারটাও ছিঁড়ে গেছে, তাই ওই শার্ট আর নতুন মোবাইল কভার কেনার জন্য 1000 টাকা দিতে হবে। না হলে বাবা মাকে বলে দেব দিদি প্রেম করছে। আমার কাছে 1000 টাকা নেই। মিথ্যে বলবি না, বাবা যে কাল তোকে 1000 টাকা দিল। কেন মনে নেই? দুপুরে যে আইসক্রিম খেলি। সে তো 100 টাকা খরচ হয়েছে, বাকি 900 টাকা আছে তো। তাই তুই 900 টাকাই দে, 100 টাকা মাফ করলাম, নয়তো আমি মাকে ডাকছি। না, প্লিজ কিছু বলিস না, যা চাইছিস তাই পাবি, কিন্তু মুখটা বন্ধ রাখ। এ আমার ভালো দিদি, চল তবে টাকাটা দিবি, চল। দুজনে ঘর থেকে বেরিয়ে যায়। সকালবেলা দিব্য ঘুমোচ্ছে। হঠাৎ বাবা চিৎকার করে ডাকে, দেব্য, দেব্য, কোথায় তুই? এক্ষুনি এখানে আয়। দিব্যের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। কি হলো আবার এত সকাল সকাল? বাবা আবার ডাকে, দেব্য, আসবি তো? দিব্য ঘর থেকে বেরিয়ে যায়। বাবার আগি মুখে একটি কাগজ হাতে বসে। দিয়া ও মা পাশে দাঁড়িয়ে আছে। দিব্য এগিয়ে আসে। কি হয়েছে, ডাকছো কেন? বাবার আগিভাবে বলে, টাকা খরচ করে তোকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, আর তুই মানুষ হলি না। দেখ এটা। বাবা কাগজটা ছেলেকে দেয়। দিব্য কাগজটা দেখে এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, কি হয়েছে বলো তো? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। দিব্য, কি হয়েছে? দিব্য কিছু বলে না। বাবা তখন বলে, তোমার ছেলে পরশুদিন কলেজে এক ছেলের সাথে মারপিট করেছে, তাই কলেজ থেকে 1 মাসের জন্য ওকে সাসপেন্স করেছে। একে মানুষ করতে পারলাম না আমরা। মা অবাক হয়ে ছেলের দিকে তাকায়। দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাবার আগে বলে, একে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। দিব্য সেখান থেকে বেরিয়ে যায়। দিয়া তার ঘরে বসে ভাবছে। দিব্য রাগে বেরিয়েছে, কিছু খাইনি সকাল থেকে। আমি একবার গিয়ে দেখি কোথায় আছে। দিয়া ঘর থেকে বেরিয়ে যায়। পাড়ার মোড়ে দিব্যর সাথে কারোর ধাক্কাধাক্কি, মারপিট শুরু হয়। দিয়া দেখে ছুটে আসে। এই এই, থাম তোরা। বাবা ঘটনাস্থলে এসে হাজির। কি হচ্ছে এখানে? আবার তুই ঝামেলা পাকিয়েছিস? দিব্য চুপ করে থাকে। দিয়া বাবাকে বলে, বাবা, ওরা আমাকে কিছু বলছিল, তাই ভাই রেগে গেছিল। বুঝলাম, তবে সাবধানে থেকো, এসব ঝামেলা আর যেন না হয়। লোকজন চলে যায়। দিব্য দাঁড়িয়ে থাকে। দিয়া বলে, তুই কেন মারপিট করছিলি? তোর কি? কারণ আমি জানি তুই বাইরে যতই দুষ্টু হস, ভিতরে তুই সেই ছোট্টই আছিস। ঠিক তখন দিব্যর এক বন্ধু বলে, দিদি, দিব্যর কোনো দোষ নেই। ওরা সত্যিই তোমার সম্পর্কে বাজে কথা বলছিল। সেদিন কলেজেও বলেছিল এবং আজ আবার বাজারে। তুই আমার জন্য
তোকে কাঁদানোর অধিকার আমার আছে, আর কাউকে তোকে কষ্ট দেবার অধিকার আমি দেব না। দিয়া অবাক হয়ে দিব্যর দিকে তাকায়। দিব্য দিদির হাত ধরে এবং বাড়ির দিকে যেতে থাকে। দিয়া বিছানায় বসে আছে, তার ফোনটা বিছানায় রাখা। সে ভাবে, আজ দিব্য আমার জন্য বাবার কাছে বকানি খেয়েছে। ওর হয়তো মনটা খুব খারাপ, যাই ওর জন্য একটু চাউমিন করে দিই, ও তো ভালোবাসে। দিয়া ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ দিব্য দিয়ার ঘরে আসে। ঠিক তখন দিয়ার ফোন বেজে ওঠে। আবির কল করছে। ওহো, আবির মানে দিদির। একটু মজা না করলে আমার নাম দিব্য কেন? দিব্য ফোন রিসিভ করে দিয়ার গলা নকল করে কথা বলে। হ্যালো আবির, তুমি আজকে এত দেরি করলে কেন গো কল করতে? আচ্ছা, তবে আজকে তোমার গলায় যেন একটু কাশির আওয়াজ বেশি শোনা যাচ্ছে। না গো না, এই তো একটু ঠান্ডা লেগেছে। তাই নাকি? ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। বেশ, তাহলে বলো তো, আমি তোমাকে প্রথম কোন দিনে গোলাপ দিয়ে প্রপোজ করছিলাম? এই রবিবারে। ভুল, সেটা মঙ্গলবার ছিল। আর দিয়া, তোমার তো গোলাপে অ্যালার্জিক, মনে নেই? দিব্য একটু চমকে যায়। আরে বাপ রে, বুঝে ফেললি নাকি? দিব্য, আমি তো তোমার কণ্ঠ চিনি না, কিন্তু দিয়ার কণ্ঠ চিনি। তুমি তো খুব ভালো অভিনেতা। দিব্য হাঁ হয়ে যায়, তারপর হেসে ফেলে। আরে ধরা পড়ে গেলাম, আমি তো ভাবছিলাম একটু মজা করব তোমার সাথে। ঠিক তখন দিয়া ঘরে ঢোকে, হাতে চাউমিনের প্লেট। প্লেটটা টেবিলে রেখে দিব্যকে বলে, দিব্য, আমার ফোনে তুই কার সাথে কথা বলছিস? দিয়া, তোমার ভাই তোমার গলায় কথা বলছিল আমার সাথে। দারুণ অভিনেতাও। আমি না, মানে ফোনটা বাজছিল তাই আমি ধরেছিলাম। দিব্য, এটা কি? আমি ভাবলাম তোর মন খারাপ, তাই তোর জন্য চাউমিন বানাচ্ছিলাম, আর তুই এদিকে। আরে দিদি, আমি তো শুধু চেক করছিলাম ভাই হিসেবে আবিরদা তোর প্রতি সিরিয়াস কিনা। ভাই না, তুই তো ডিটেকটিভ দিব্য। এবার তোকে আমি এমন মজা দেব। দিদি, মজা কাল দেখাস, আজ ছুটি দে। এই বলে দিব্য চাউমিনের প্লেট নিয়ে পালায়। দিয়া তার পেছনে চিৎকার করে। উফ, তোমরা দুই ভাই বোন তো পুরো কমেডি জুটি। সকালবেলা দিব্য দাঁড়িয়ে আছে পাশে সুটকেস। মা সামনে দাঁড়িয়ে। মা, আমি আসছি। ঠিক আছে, সাবধানে থাকবি, আর কোনো ঝামেলায় জড়াবি না। তোকে একা ছাড়া মানে চিন্তার শেষ নেই। ঠিক তখন দিয়া সেখানে আসে। মা, ও কোথায় যাচ্ছে? তোর কি আমার কথা মনে থাকে না? আজ 22 তারিখ। তো কি? আজ আমার কয়েকদিনের জন্য বন্ধুদের সাথে ঘুরতে যাবার কথা। ও হ্যাঁ, আমি এই শান্তির দিনগুলোর কথা কি করে ভুলে গেলাম। মা, এবার কদিন বাড়িতে শান্তি থাকবে, তাড়াতাড়ি বাড়ি থেকে যা। আচ্ছা তাই নাকি? একবার ফিরে এসে তারপর তোকে এই বাড়ি থেকে বিদায় করব। মা বলে। উফ, তোরা চুপ করবি? দিব্য যা, তোর দেরি হচ্ছে। দিব্য সুটকেস নিয়ে বেরিয়ে যায়। দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাতে দিয়া শুয়ে আছে, তার ঘুম আসছে না। সে উঠে বসে। আজ সারাদিন দিব্যর সাথে কথা হয়নি, তাই যেন কেমন হচ্ছে, ঘুমও আসছে না। একটু জল খেতে হবে। দিয়া দেখে জগে জল শেষ। জল নেই, যাই জলটা নিয়ে আসি। দিয়া জগ হাতে বেরিয়ে যায়। দিয়ার বাবা মা নিজের ঘরের বিছানায় বসে কথা বলছেন। জানো, আজ অফিসে আমার এক বন্ধু মুকুন্দদা বলছিল আমাকে একটা খুব ভালো সম্বন্ধের কথা, দিয়ার জন্য। সত্যি? ছেলেটা কেমন? ছেলের নাম সুদীপ, একটা বড় কোম্পানিতে কাজ করে কলকাতায়। দেখতে শুনতেও ভালো, পরিবারের মানুষজনও ভালো ও শিক্ষিত। ছেলেটা নাকি একদম শান্ত স্বভাবের। ও, তাহলে তো বেশ। আমাদের দিয়ার জন্য এমন পরিবারই তো চাই। এত ভালো ছেলে, ভালো চাকরি, উপরন্তু ভালো পরিবার। আমি বলি এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, তাই ভাবছিলাম রবিবারেই ওরা আসুক, দেখাশোনা হোক, তারপর যা হবার হবে। দিয়াকে জানাবো কাল সকালে। নিশ্চয়ই খুশি হবে এমন ভালো সম্বন্ধ শুনে। বাবা মা হাসি মুখে কথা চালিয়ে যান। অন্যদিকে বাইরে থেকে দিয়া দাঁড়িয়ে সব শুনে ফেলে।
সুদীপ একজন অচেনা মানুষ। কিন্তু মা বাবা, আমি তো ভালোবাসি আবিরকে। কিভাবে বলবো তোমাদের? তোমরা কত আশা করেছো আমার জন্য। রবিবার দিন বিকেলবেলা দিয়ার বাবা মা ব্যস্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। সব ঠিক আছে তো? চায়ের কাপগুলো সাজানো তো? মিষ্টিও সাজিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ছেলেপক্ষ আসতে আর কতক্ষণ লাগবে জানো? যে কোনো মুহূর্তেই এসে পড়বে। ঠিক তখন বাইরে গাড়ি থামার শব্দ হয়। ওরা মনে হয় এসে গেছে। সুদীপ তার মা ও বাবার সাথে ভেতরে আসে। নমস্কার, একটু দেরি হয়ে গেল, ট্রাফিক ছিল। কোনো অসুবিধা নেই, আসুন আসুন, বসুন। সবাই হাসে। সুদীপ শান্ত স্বভাবের, চোখে ভদ্রতা। রয়ার বাবা মাকে প্রণাম জানায়। নমস্কার। বসো বাবা, বসো। সবাই বসে। সুদীপের মা হেসে বলেন, আমাদের সুদীপ ছোটবেলা থেকেই এমন শান্ত, সুন্দর কথাবার্তা বলে, কাজেও মনোযোগী। সত্যি, এমন ছেলে পেলে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত। দিয়াকে ডাকা হয়। দিয়া মা, একবার আয়, চা নিয়ে আয়। দিয়া ধীরে ধীরে আসে, হাতে চায়ের ট্রে, মাথা নিচু, চোখে দ্বিধা ও দুঃখ। সুদীপের মা হাসে তাকান। দিয়া খুব ভদ্র, চুপচাপ ও শান্ত, একেবারে আমাদের পরিবারের মানানসই। বাবাও সন্তুষ্ট। দিয়া শুধু হালকা হাসে এবং দিয়া মনে মনে বলে, সবাই খুশি, শুধু আমি নই। আবির, তুমি যদি জানতে আজ কি ঘটছে। ঠিক তখন পায়ের শব্দ হয়। দিব্য এসে দাঁড়ায়। এখানে কি হচ্ছে? মা অবাক হয়ে দেখে, তারপর হেসে বলে, আরে দিব্য, তুই এসে গেছিস? ঠিক সময়ে এসেছিস বাবা, তোর দিদিকে দেখতে পাত্রপক্ষ এসেছেন। দিব্য অবাক। দিব্যর বাবা দিব্যকে দেখে বলে, এটা আমার ছেলে দিব্যজিৎ, দিয়ার ছোট ভাই। আর দিব্য, ইনি হলেন সুদীপ ও ওনার বাবা মা। দিব্যর মুখে অবাক ভাব, চোখে হালকা উদ্বেগ। দিদি তো আবিরদাকে ভালোবাসে, তাহলে এখন এই সুদীপের সাথে দেখাশোনা কেন? না, এখন কিছু বলা ঠিক হবে না। মা বাবা খুশি। দিব্য চুপচাপ একটু দাঁড়িয়ে থাকে। সবাই হাসি হাসি আলাপচারিতা। কিছু সময় পর সুদীপের পরিবার বিদায় নেয়। আপনার মেয়ে খুব ভালো, আমাদেরও খুব পছন্দ হয়েছে ইন্দ্রজিৎ বাবু। যদি আপনাদেরও আপত্তি না থাকে, আমরা বিয়ের তারিখ স্থির করতে পারি। ও নিশ্চয়ই, আমরাও রাজি। দিয়া ঘরে একা বসে আছে, চোখে জল। দিব্য আসে। কি রে দিদি, এবার তো তোর বিয়ে পাকা। জামাইবাবুকে দেখতে কিন্তু হেভি। তুই মুখ বন্ধ করে এক্ষুনি আমার ঘর থেকে বেরো। আচ্ছা ঠিক আছে, যা খুশি হোক। তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যা, তবে আমি শান্তি পাই। দিব্য ঘর থেকে বেরিয়ে যায়। রাতের বেলা রান্নাঘরে মা রান্না করছেন। দিব্য এসে পাশে দাঁড়ায়। মা, আমি একটা কথা বলতে চাই। কি কথা? মা, দিদি এই বিয়েটা করতে চায় না। মা, দিদি একজনকে ভালোবাসে। মা অবাক হয়ে দিব্যর দিকে তাকায়। কি কি বলছিস এসব? কাকে? আবির বলে এক ছেলেকে। ছেলেটা খুব ভালো, নতুন চাকরিও পেয়েছে। হয়তো ওই ছেলেটার মতো ধনী না। মা চুপ করে থাকে। দিব্য আবার বলে, মা, তুমি তো সবসময় বলো দিদির মুখের হাসি নাকি তোমাদের কাছে সবচেয়ে বড়। আজ যদি ওর হাসি কেড়ে নাও, তাহলে তোমরা কি করে শান্তিতে থাকবে? তুই এসব কথা কোথা থেকে শিখলি রে? দিদিকে দেখে শিখেছি। ওর চোখের জল দেখেই বুঝেছি এই বিয়েতে ও সুখী হবে না। কিন্তু তোদের বাবা তো রাজি হবেন না। তুমি বাবাকে বোঝাও না। তুমি যদি একটু পাশে থাকো, আমি সামলে নেব। মা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু চোখে ইতিমধ্যেই নরমতা। বাবা অফিস থেকে ফিরে ঘরে বসে আছে। দিব্য ধীরে ধীরে ঢোকে। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। আবার কি কাণ্ড ঘটিয়েছিস? না বাবা, কাণ্ড নয়, আমি দিদির কথা বলছি। তুমি দিদির বিয়ে যেখানে ঠিক করতে চাইছো, সেখানে দিদি খুশি হবে না। এর মানে কি? দিব্য বাবাকে সব বলে। বাবা রেগে যান। এইসব আমি মানি না।
তুই জানিস সুদীপ কত ভালো ছেলে, সব দিক থেকে উপযুক্ত। কিন্তু যাকে দিদি ভালোবাসে সেই ওর জন্য ঠিক মানুষ। আমি চিনেছি আবিরদাকে, সে ভালো ছেলে, এখন ভালো কাজও করে। তুই বুঝলি কেমন করে কে ভালো কে খারাপ? তোকে দিয়ে যদি বিচার চলতো তুই তো পুরো 0 পেতিস। আমি তোমার কাছে খারাপ হতেই পারি বাবা, কিন্তু দিদি তো ভালো। তুমি কি চাও দিদি সারা জীবন দুঃখে থাকুক? ঠিক তখন মা ঘরে আসে। ওর কথা একটু ভাবো না, দিয়া সত্যিই ছেলেটিকে ভালোবাসে। ঠিক আছে, যদি তোমরা এতটাই নিশ্চিত থাকো তবে আমি রাজি, কিন্তু সব দায়িত্ব তোদের ওপর। বাবা তুমি দেখবে আমার জামাইবাবু তোমার সম্মান রাখবে। দিব্য ঘর থেকে বেরিয়ে যায়। দিয়া দূর থেকে সব শুনছিল। খুশি মনে দিব্যকে বলে, তুই আমার জন্য এত কিছু করলি? না তোর জন্য না, আসলে আমি বলেছিলাম না ঘুরে ফিরে এসে তোকে এই বাড়ি থেকে বিদায় করব, তাই করছি। ও তাই বুঝি? আমার জন্য তোর খুব অসুবিধা হচ্ছে বুঝি? অসুবিধে তো আমার হবার কথা। তোর আবার কি অসুবিধা? কেন? রাতে তোকে ঘুমোতে শুনে মনে হয় পাশের ঘরে ট্রেন চলছে, নাক ডাকার শব্দটা একদম হর্নের মতো। আর তুইও কম কি, চায়ে এত চিনি দে যে একদিন পিঁপড়ের ফৌজ এসে পুরো ঘর দখল করবে। চা না, একেবারে গুড়ের শরবত। তাই চাই পিঁপড়ে আমাদের বাড়ি দখল করার আগেই তুই তোর শ্বশুর বাড়ি বিদায় হ। দুজনে আবার ঝগড়া করতে থাকে। মা বাবা দেখে হাসে। ওদের এই ঝগড়ার মধ্যে কত ভালোবাসা আছে বলো? সত্যি। বিয়ের দিন আলো, ফুল, গানের সুর বাজছে, সবাই ব্যস্ত। রাতে দিদি লাল বেনারসি, হাতে চুড়ি, মাথায় ওড়না পরে সুন্দর করে কোণে সাজতে বসে আছে। পাশেই বান্ধবী বন্ধুরা বসে। আরে দিয়া, এমন চুপচাপ কেন রে? আজ তো তোর দিন, একদম নায়িকা লাগছে তোকে। সত্যি আবির তোকে দেখে মনে হয় জ্ঞান হারাবে। তোরা থাম তো। আর পূজা, রাজদা আসলো না কেন? ও আসলে অফিসে ছুটি নিয়ে প্রবলেম হলো, তাই আসেনি। আমাদের বন্ধুদের মধ্যে তোর বিয়েটা বাকি ছিল, আজ সেটা কমপ্লিট। তবে আমরা যেদিন বিয়ে করেছিলাম 2 মাস কেউ মানেনি, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়। তবে তোর প্রেম করে বিয়ে, আবার সবাই রাজি। আর শুনলাম তোর ভাই তো সব সামলেছে। হ্যাঁ, ওর জন্যে সব সম্ভব হয়েছে। আচ্ছা দিব্য কোথায় দেখেছিস? আজ একবারও আমার কাছে আসেনি। ও হয়তো কাজ নিয়ে ব্যস্ত, একমাত্র দিদির বিয়ে বলে কথা। ঠিক তখনই বর আসার খবর শোনা যায়। আরে শুনেছো, বর এসেছে। চল চল একবার দেখে আসি কেমন লাগছে আমাদের জামাইবাবুকে। দিয়া, আমরা 1 মিনিটই আসছি, বরটাকে এক নজর দেখে আসি। যা যা দেখ গিয়ে, তবে খুব বেশি কিছু বলে দিস না ওকে, বুঝলি? নিশ্চিন্ত থাক, আমরা বেশি কিছু বলবো না। সবাই হইচই করে বেরিয়ে যায়। দিয়া একা বসে আছে। হঠাৎ দিব্য হাসি মুখে এগিয়ে আসে। দিদি এত লাল লাল জিনিস পড়েছিস যে মনে হচ্ছে টমেটো ফুটছে। জামাইবাবু তোকে দেখে ভেবে বসবে টমেটো কিনতে এসেছি। উফ, তোর মুখটা একদিনও বন্ধ হবে না? আমি চুপ করলে বাড়িটা একেবারে শ্মশান হয়ে যাবে দিদি। হঠাৎ দিব্যর চোখে একটু কষ্ট লুকিয়ে থাকে। আজকে তোকে একেবারে সিনেমার নায়িকার মতো লাগছে। বাহ বাহ, তুই আর আমার সম্পর্কে এত ভালো কথা। আজ এত ভালো কথা বলছিস কি করে? আমি যদি আজ ভালো কথা না বলি আর তুই যদি চলে যাস, তাহলে আমার মনে আফসোস থাকবে। দিদি বিস্মিত হয়ে ভাইয়ের দিকে তাকায়। ভাই হেসে ফেলে, আবার খেপানোর ভঙ্গি নেয়। ঠিক আছে, জামাইবাবুর কাছে আমার নামে 2-1টা সুপারিশ করে দিস, আমাকে যেন গিফট দিতে ভুলে না যায়। দিদি হেসে মাথা নাড়ে। তারপর দিব্য ঘর থেকে বেরিয়ে যায়। আনন্দে ভরা বাড়ি। সবার ভিড় থেকে সরে গিয়ে ভাই নিজের ঘরে বসে আসে। সে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর চোখ ভিজে যায়। সারাদিন খ্যাপাই, দুষ্টুমি করি, অথচ সত্যি বলতে কি তোকে ছাড়া এই ঘরটা ফাঁকা হয়ে যাবে দিদি। কাল থেকে আর কেউ বলবে না যে রাতে নাক ডাকিস, আর আমি খ্যাপাতে পারবো না। দিব্য থেমে যায়, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে চুপচাপ কাঁদে। দিদি, তুই তো আমার সবচেয়ে বড় বন্ধু। কাল থেকে এই বাড়িতে দিদি থাকবে না, আর কার সঙ্গে খুনসুটি করব, কার সঙ্গে ঝগড়া করব, কে আমার জন্য বাবার রাগ সামলাবে?
চারিদিকে নীরবতা, সবার চোখে জল। বিয়ের বিদায়ের প্রস্তুতি চলছে। দিয়া লাল শাড়ি মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে আছে দুঃখের সাথে, চোখে এক অজানা শূন্যতা। সে চারিদিকে তাকিয়ে কারোর খোঁজ করছে। দিব্য কোথায় গেল? সবাই তো এখানে, তাকে দেখা যাচ্ছে না কেন? দিয়া চারিদিকে তাকায়, একবার মায়ের দিকে, একবার বন্ধুদের দিকে। কেউ কি দিব্যকে দেখেছো? ও তো ছিল, হয়তো কষ্ট পাচ্ছে বলেই দূরে আছে মা। ওর মুখটা না দেখে কিভাবে যাব বলো? ওকে ডাকো তো কেউ। ঠিক তখনই ধীরে ধীরে দিব্য এগিয়ে আসে, চোখে জল, মুখে চুপচাপ ভাব। দিদি তাকিয়ে দেখে ভাইকে, মুহূর্তে সব শব্দ যেন থেমে যায়। এই যে অবশেষে এলেন, ভাবছিলাম আমার ছোট্ট দুষ্ট ভাই কি আর আসবে না। দিব্য নীরবে এগিয়ে এসে দিয়াকে জড়িয়ে ধরে। তোকে ছাড়া এই বাড়ি ফাঁকা হয়ে যাবে দিদি। তুই তো চাইতিস আমি চলে যাই, তাই না? সব সময় বলতিস দিদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যা। সত্যি বলি দিদি, আমি শুধু মজা করতাম, মন থেকে তো কখনো চাইনি তুই দূরে চলে যাস। তুই ছিলি আমার সঙ্গী, ঝগড়ার সাথী, গোপন কথার বন্ধু। আজ বুঝছি তোর হাসি খুনসুটি ছাড়া এই বাড়ি কতটা নিঃশব্দ হয়ে যাবে। দিব্য, তোমার দিদি কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি মানেই তো আকাশ পাতাল দূরত্ব না, যখন খুশি চলে আসবে দিদির কাছে। আর ফোন তো আছেই। জামাইবাবু, আমার দিদির খেয়াল রেখো, ও খুব ভালো। আর দিদি, একটা প্রতিশ্রুতি দিবি, বিয়ে হলেও আমায় ভুলে যাস না। কখনো না রে, তুই আমার ভাই, আমার প্রথম বন্ধু। কথা দিচ্ছি তোকে কোনোদিন ছেড়ে যাব না। মনের ভেতরে তোকে সব সময় আগের মতোই রাখবো। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে, চারপাশে সবাই চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। আঙিনায় আলপনা দেওয়া, থালায় ফোটার আয়োজন। কয়েক মাস পর দিদি বিয়ের পর প্রথম বছর ভাই ফোটায় শ্বশুরবাড়ি থেকে এসেছে। আজকাল তোকে পাওয়াই দুষ্কর, তাই এই দিনটার অপেক্ষায় ছিলাম। দিয়া থাইকে ফোঁটা দিই, তারপর আশীর্বাদ করে। ভগবান তোকে সব সময় খুশিতে আর সুস্থ রাখুক, সব দুঃখ কষ্ট থেকে যেন তোকে সব সময় দূরে রাখে। ভগবানের দরকার নেই, তুই থাকলেই হবে। এত বড় কথা বলছিস? ছোটবেলায় যে আমায় এত জ্বালাতো, সে আজ এমন আবেগী হয়ে গেল কিভাবে? আবেগ তোর জন্যই। তুই আমার পাশে থাকলেই আমার জীবন পূর্ণ থাকবে। পাগল, আমি সব সময় আছি। শ্বশুর বাড়ি মানে আলাদা সংসার, আলাদা আকাশ নয়। তুই আমার সব থেকে আপন, সব থেকে বড় ভরসা। দুজন একে অপরকে দেখে হাসে, কিছুটা দূরে আবির দাঁড়িয়ে হাসে। ভাই বোনের ভালোবাসা চিরকাল যেন এমন থাকে।